আমি চাচ্ছি কি, যেহেতু এটা খুবই সেমেস্টারটা এপ্রিলের মধ্যে শেষ হয়ে যাবে। অ্যাসাইনমেন্টটা দিলে আপনারা একটু ভাবার টাইম পাবেন এবং আমি প্রিভিয়াস কিছু, যেহেতু অনলাইন, আমার একটা সুবিধা হয়েছে যে আমি আসলে প্রিভিয়াস যে অ্যাসাইনমেন্ট আমার কাছে আছে ওখান থেকে আমি কিছু দেখাবো আপনাদেরকে। যে আসলে তারা কিভাবে করেছে, এগুলো আসলে আরো বেটার কিভাবে করা যেত। তো উনাদেরকে আসলে আমি ওইভাবে দেখাইনি। তো অনলাইন হওয়াতে আজকে মনে হলো যে আমি অ্যাসাইনমেন্টটা কিভাবে আসলে আপনারা করবেন সেটা যদি বলে দেই। এখন তো ফেব্রুয়ারি, এটা এপ্রিলে যদি আমি ওটা মানে সাবমিশনের টাইমটা থাকে তাহলে কিছু টাইম পাওয়া যাবে ভাবার জন্য এবং করার জন্য। যদি আমি সবগুলো টপিক এখানে পড়াইনি, কিন্তু আপনারা স্টার্ট করতে পারেন। যেমন এখানে যেটা করা হয়েছে, প্রায় ৫ টা টপিক আছে। কিন্তু ৫ টা টপিকের মধ্যে আপনারা যেকোনো ২ টা টপিকের উপর অ্যাসাইনমেন্ট করবেন। সুতরাং এখন মানে অল্টারনেটিভ আছে যেটা আসলে আ লিখতে বা অ্যাসাইনমেন্টটা করতে আপনার জন্য কমফোর্টেবল হবে বা আপনি লিখতে পারবেন মনে করবেন, সেটা আপনি করতে পারেন। আমি সাধারণত যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে টপিক 1, 2, 3 এখানে যেটা আছে এখান থেকে একটা চুজ করেন। আর ওগুলো হচ্ছে পরেরগুলো। টপিক 4 আর 5 আমি পড়াইনি এখনো। ওখান থেকে একটা চুজ করেন। তো ওগুলো পড়ানো যখন হবে তখন ওই ওগুলো করে ফেললেই হবে। আর আ এটা যদি শুরুও করেন তাহলে আসলে এখানে যে কনফিউশন আছে বা এটার জন্য একটু টাইম পাওয়া যাবে। তখন আর পুরোটা একসাথে পড়বে না এই। আচ্ছা, পুরো অ্যাসাইনমেন্টটা হচ্ছে কি আসলে, যদি এভাবে বলি, অ্যাসাইনমেন্টটা টোটালি হচ্ছে রিফ্লেক্সিভ। আচ্ছা, রিফ্লেক্সিভ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আপনি যখন অ্যাসাইনমেন্টটা করবেন, ইউ আর এক্সপেক্টেড টু থিংক অ্যাবাউট ইউরসেলফ। মানে রিফ্লেক্সিভ বলতে আসলে নিজেকে রিফ্লেক্ট করাটাকে বোঝায়। You have to think about yourself, your experience, your role, your learning, your development and critically examine everything. ঠিক আছে? যদি একটা সিচুয়েশন আপনি ডেসক্রাইব করে ফেলেন তাহলে আসলে এটা তো ক্রিটিক্যালি হলো না। বা ওটা আসলে কি বলবো? ওটা মানে একটা সিচুয়েশন এর ডেসক্রিপশন হলো। কিন্তু ওটা ক্রিটিক্যালি যখন আমরা জিনিসগুলো দেখি তখন আসলে অনেক কিছু বের হয়ে আসে। যেমন আমি একটা দিয়ে শুরু করি, টপিক 1 যদি কেউ চুজ করতে চায়। আচ্ছা, পরীক্ষায় এটা একটা অ্যান্সার ছিল কগনিটিভ ডিসোনেন্স। আপনারা কি ধরতে পেরেছেন? হ্যালো? শোনা যাচ্ছে কি? জি ম্যাম, শোনা যাচ্ছে। কগনিটিভ হ্যাঁ, ডিসোনেন্স ছিল। কগনিটিভ ডিসোনেন্স ছিল। এটা 2 বা 3 তে এরকম ছিল। টিম ওয়ার্ক নিয়ে একটা ছিল। ওটার অ্যান্সারটা কগনিটিভ ডিসোনেন্স। আচ্ছা, যদি কেউ অ্যাসাইনমেন্ট এভাবে করতে চায়, ডেসক্রাইব আ সিচুয়েশন ফ্রম ইউর এক্সপেরিয়েন্স, যেটা বলছি পুরো অ্যাসাইনমেন্ট কিন্তু রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ হলে একদম 100% একদম পুরো নিজের এক্সপেরিয়েন্স ওরকমও না। কিছু ওটার সাথে আসলে মিলিয়ে আপনাকে থিওরিটিক্যালি জিনিসটাকে এড করতে হবে। ঠিক আছে? যারা জব করেন এটা খুবই বেস্ট হবে ওইভাবে জিনিসটাকে লিখতে পারলে। কিন্তু যদি কেউ জবও না করে, যেমন আমি কিছু অ্যাসাইনমেন্ট তার আগে পেয়েছিলাম। আমি ওগুলো কিছু সেপারেট করেছি আজকে আপনাদেরকে দেখানোর জন্য। অনেকে ইন্টার্নশিপ এক্সপেরিয়েন্স নিয়ে লিখেছে। অনেকে তাদের ইউনিভার্সিটি লাইফ এর কোনো একটা টিম ওয়ার্ক তারা করছিল। এখানে যেমন নিচে আছে গ্রুপ অ্যান্ড টিম একটা চ্যাপ্টার আছে। তো ওইখানে কিছু ওই টপিকটা নিয়ে অনেকে লিখেছে। তখন তারা ইউনিভার্সিটিতে টিমে কিভাবে তারা কাজ করেছিল এবং কি ধরনের, এটা পুরোটা ওইভাবে তারা ডেসক্রাইব করেছে। ভালো হয়েছে ওগুলো। তো সেম, যদি কেউ পার্সোনাল কোনো এক্সপেরিয়েন্স এভাবে শেয়ার করতে চায় তাহলে এভাবে করতে পারবে। কিভাবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। জাস্ট জিনিসটা হচ্ছে একটা সিচুয়েশন এক্সপেরিয়েন্স করে আল্টিমেট এটা আসলে জিনিসটাকে ক্রিটিক্যালি দেখানো যে আসলে ব্যাপারটা আসলে কি ঘটেছে। যেমন কোন একটা সিচুয়েশন আপনি এখন হয়তোবা আমরা আমাদের নিজেদের এই যে যেটা বলেছিলাম রিফ্লেক্সিভ মানে হচ্ছে গিয়ে আল্টিমেট যে আপনি আপনার দিকে ফোকাস করেন এবং দেখেন বিহেভিয়ারটা এবং এটার ইমপ্যাক্ট গুলো কি। সেভাবে যদি আপনি দেখেন আপনি অনেক কিছু, এবং এটা আসলে কি ঘটেছিল। এখন এটা আমরা থিওরিটিক্যালি জিনিসটাকে ডিফাইন করতে পারি। যেটা বলছিলাম যে আমাদের নিজেদের মধ্যে কগনিটিভ ডিসোনেন্স যদি আপনি হিসেব করেন, এই ধরনের ব্যাপার অনেক ঘটে থাকে। আপনি তার মধ্যে একটা এক্সপেরিয়েন্স আপনি দিলেন। এটা যদি ওয়ার্ক রিলেটেড হয় খুবই ভালো। যদি এটা পার্সোনাল কিছু হয়, একাডেমিক আপনার লাইফে কিছু আপনি এড করতে চান, যেটাই হবে এটা আপনি করতে পারবেন। এবং এই যে ডিসকাস দ্য রিজনস বিহাইন্ড দ্য ডিসোনেন্স অ্যান্ড এক্সপ্লেইন হাউ ইউ ম্যানেজড অর রিডিউসড ইট। একদম পুরো আপনার কথা হতে হবে। এটা কিন্তু মোটামুটি বইয়ে কি লিখেছে সেটা না। আপনি সিচুয়েশনটা করে দেন এটা আপনি আসবেন যে আসলে কগনিটিভ ডিসোনেন্সটা আসলে কোথায় হয়েছিল
এবং কেন, এটার পিছনের কারণগুলো কি। এখন এটার হেল্প যদি আপনি নিতে চান, অবশ্যই আমরা প্রথমে আপনি হেল্প নিতে পারেন বই থেকে। আমাদের যে বইটা আছে, বইয়ের রিজন গুলো দেওয়া আছে, আপনি দেখবেন আপনার সাথে ম্যাচ করছে ওগুলো, বা স্লাইডে ওগুলো শর্টে জাস্ট পয়েন্ট গুলো দেওয়া আছে, ওখান থেকে আপনি নিতে পারেন। চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করতে পারেন। চ্যাট জিপিটি কিভাবে ইউজ করতে হবে সেটা আমি বলে দিব। আচ্ছা, দেন যেহেতু এই টপিক গুলো আমাদের পড়ানো হয়েছে, আপনারা হয়তো বা এটার সাথে নিজেদেরকে রিলেট করতে পারবেন। এটা এরকম না যে আমি আপনাকে এখন বললাম আপনি এখনই লিখেন, তখন আপনার আসলে এখন কোনটা কি মনে হচ্ছে। সুতরাং আপনার একটু ভাবার সময় দরকার যে আমি আসলে এখানে কি লিখবো। ঠিক আছে? যেহেতু এটা রিফ্লেক্সিভ একটা অ্যাসাইনমেন্ট, পুরোটাই আপনার এক্সপেরিয়েন্স, আপনার আ কি বলবো এটাকে, রোল কি, ওখানে কি ছিল, বা নিজেকে আসলে একটা ইভালুয়েট করা এবং ক্রিটিক্যালি এক্সামিন করা। হ্যাঁ, অনেকের অ্যাসাইনমেন্ট এত ভালো ছিল কারণ তারা নিজেদেরকে এত ক্রিটিক্যালি এক্সামিন করেছে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এবং এখানে কোথায় এটা কগনিটিভ ডিসঅনেন্স না, অন্য টপিক গুলোতে যে আসলে তারা কেন ওখানে ফিট করছে, কেন ফিট করছে না, এই জিনিসগুলো তারা যখন ডিসক্রাইব করছিল, ক্রিটিক্যালি এক্সামিন করছিল এবং এটার কারণ সহ লিখছিল, তখন এটাই কিন্তু একটা লার্নিং, যে সিচুয়েশনটা না শুধু, এটার কজ গুলো কি এবং এটা আসলে কি ঘটেছে, পুরো জিনিসটা তারা ডিফাইন করছিল। যেমন রিইনফোর্সমেন্ট থিওরি আমরা পড়েছিলাম, ওখানে যে ৪ টা ইয়ে ছিল, পজিটিভ, নেগেটিভ, পানিশমেন্ট এন্ড এক্সটেনশন। তো ইউজিং এক্সাম্পলস ফ্রম ইউর একাডেমিক অর ওয়ার্ক এক্সপেরিয়েন্স অর পার্সোনাল, যদি আপনি ওভাবে লিখতে পারেন, ডিসকাস হাউ ডিফারেন্ট টাইপস অফ রিইনফোর্সমেন্ট হ্যাভ ইনফ্লুয়েন্সড অর চেঞ্জড ইউর বিহেভিয়ার। ঠিক আছে? আমাদের এরকম এখন কথা হচ্ছে আপনাকে আসলে এটা লিখার জন্য একটু ভাবতে হবে। কোন একটা সিচুয়েশনকে এক্সপ্লেইন করতে হবে নিজের। তো একটু টাইম আসলে লাগবে। তো ওই টাইমটা নিয়ে আস্তে, আস্তে যদি শুরু করেন, খুব বেশি ওয়ার্ড লিখতে হবে না। যেকোনো একটা টপিকে 1500 থেকে 2000 ওয়ার্ড এবং ওভারঅল 3500 এর মতো লিখতে পারলেই হয়। 10, 12, 15 পেজের বেশি অ্যাসাইনমেন্টটা হবে না। ঠিক আছে? সুতরাং এটা হচ্ছে গিয়ে কথা, সিচুয়েশনটাকে এক্সপ্লেইন করে আপনি আসলে তারপরে থিওরিটিক্যালি জিনিসটাকে ডিফাইন করবেন। কি ঘটেছে, কিছু অ্যাসাইনমেন্ট আমি দেখাবো পরে। দেন হচ্ছে টপিক 2। এটা হচ্ছে একটা টপিক, যেকোনো ২ টো টপিক চুজ করতে পারবেন। আমি বলব ১ম ৩ টা থেকে অন্তত ১ টা চুজ করেন, পরের ২ টা থেকে ১ টা চুজ করেন। যদি আপনি পার্সোনালিটিটা চুজ করতে চান, পার্সোনালিটি সবার মনে হয় খুব ভালো পড়া আছে এবং এটাই পরে আসলে অ্যাসাইনমেন্ট সরি প্রেজেন্টেশন এর টপিক হবে আপনার। যেটা আপনি রিপোর্ট আকারে দিবেন, সেটাই আপনি প্রেজেন্ট করবেন। আচ্ছা, আইডেন্টিফাই ইউর ডোমেইন এন্ড ট্রেটস অ্যান্ড প্রোভাইড রিয়াল লাইফ এক্সাম্পলস অফ হাউ দিস ট্রেটস ইনফ্লুয়েন্স ইউর একাডেমিক অর ওয়ার্ক বিহেভিয়ার। প্রথমে আসলে আপনাকে ইয়ে করতে হবে, আপনার নিজের পার্সোনালিটি 5 বিগ 5 মডেল যেটা আছে, ৫ টা, সেটা দিয়ে আপনার পার্সোনালিটিটাকে আপনাকে ডিফাইন করতে হবে যে আপনি আসলে কোনটা কিরকম, মডারেট, হাই, লো, এভাবে ডিফাইন করবেন। দেন এইগুলোতে আসলে দেন এই ৩ টা হচ্ছে কি, এটা আপনাকে জাস্ট একটা ফ্লোতে রাখা যে আপনি এই জিনিসগুলো যেন এখানে ইনক্লুড হয়। একদম এটা করতে হবে, এটার বাইরে কিছু যদি আনতে চান আনতে পারেন। কিন্তু আমাদের কিন্তু ওয়ার্ডস আর লিমিটেড। এটা 1500 থেকে 2000 ওয়ার্ডস যেহেতু বলা আছে, খুব বেশি আসলে unnecessary ওয়ার্ডস আনার আসলে দরকার নাই। unnecessary লেখাটা ইজি, একদম টু দ্য পয়েন্ট এ লেখাটাই অনেক সময় একটু কঠিন হয়। আচ্ছা, যেটা বলছিলাম, ডিসকাস হাউ ইউর পার্সোনালিটি হ্যাজ হেল্পড অর চ্যালেঞ্জড। এটা হতেই পারে। কারণ আমি আবার বলি, পার্সোনালিটির মধ্যে কিন্তু খারাপ ভালোর কোনো বিষয় এখানে নাই। বিগ 5 মডেল যদি আমরা এক্সপ্লেইন করি, এটা হচ্ছে আমরা আসলে যেরকম, আমরা যেরকম সেটাই হচ্ছে আমাদের পার্সোনালিটি। কিন্তু সব পার্সোনালিটি, আমরা এটা পড়েছি, ভ্যালুজ এও পড়েছি। সব পার্সোনালিটি সব জায়গায় আসলে ফিট করে না। হুম? তো আপনার আসলে এরকম কোনো চ্যালেঞ্জ আপনি ফেস করেছেন কিনা? কোনো একটা গ্রুপ ওয়ার্কে, অর্গানাইজেশন এ, বা পার্সোনাল লাইফ এও যদি আপনি, যদি কি এরকম হয় যে জব করে না বা ওরকম আসলে অর্গানাইজেশন এর দিক থেকে এক্সপ্লেইন সে করতে পারবে না। সে তার পার্সোনাল কোনো এক্সপেরিয়েন্স ও যদি শেয়ার করে, দ্যাটস গুড। করতে পারে। ঠিক আছে? এবং আসলে এটা কেন হয়েছে, এগুলো, এটা যদি সে জাস্ট যেহেতু বলেছে রিফ্লেক্সিভ, এটা নিজেকে আসলে এক্সপ্লেইন করার বিষয়। হুম? অ্যান্ড দেন ভ্যালুস যদি আসে, এটা বেটার হবে। ওই যে অনেকগুলো হয়তোবা দেখবেন যে আপনার জন্য হয়তোবা একটু ট্রিকি লাগছে যে আমি আসলে যেহেতু জব করি না বা আমি ফ্রেশার, আমি এখনো ওইভাবে জবের ইয়েটা আমি বুঝতে পারছি না যে আমি কিভাবে লিখবো। তখন আপনি এটা টপিক 3 স্কিপ করে আপনি টপিক 2 ও চুজ করতে পারেন, 1 ও চুজ করতে পারেন। কারণ টপিক 3 আসলে রিলেটেড টু ওয়ার্ক প্লেস অর অর্গানাইজেশন। যারা জব করছেন এখন তারা এটা লিখতে পারবেন। রিয়াল লাইফ এক্সাম্পল ওটা ইয়ে করতে পারেন যে, আ
Discuss how your personality influenced the way you aligned or struggled to align with these organizational values. আমরা যেটা পড়ছিলাম পারসন ফিট, জব ফিট, যেগুলো ব্যাপারগুলো আছে অর্গানাইজেশনের সাথে সুপারভাইজার ওরকমও আছে যদি আমি ওগুলো কভার করিনি ওভাবে। তো এই জিনিসগুলো এখানে নিয়ে আসতে পারেন এবং অনেকে অনেকের স্ট্রাগল গুলো লিখেছে আগে যারা অ্যাসাইনমেন্ট করেছে যে তারা কি ধরনের স্ট্রাগল ফেস করেছে এবং কেন ফেস করেছিল এবং এটা থেকে আসলে কিভাবে তারা বের হতে পারে এরকম কিছু এই যে এখানে যেহেতু সাজেস্ট দেওয়া আছে কিভাবে আসলে তারা অ্যালাইন করেছিল এই জিনিসগুলো তারা সুন্দর করে লিখেছে। এটা মোটামুটি যারা আসলে একটু জব করছে তারা এটা ভালো লিখতে পারবে ফ্রেশার থেকে। মানে স্টুডেন্ট একদম যারা একদম ইয়াং স্টুডেন্ট এখনো আছেন, জবে ওভাবে যান নাই জব মার্কেটে, তাদের থেকে যারা জব করে তারা ভ্যালুসটা লিখতে পারবে। আচ্ছা, টপিক 4-5 আমি যেহেতু করাই নাই, মানে ক্লাসে এই চ্যাপ্টার গুলো ইয়ে করা হয় নাই, কভার করা হয়নি। কিন্তু আমি দিয়ে রাখছি। আ যেকোনো একটাও যেহেতু টাইম আছে আগে ১ম একটা স্টার্ট করেন। দেন ওটা করতে, করতে আমরা হয়তোবা ইনশাআল্লাহ এই টপিক গুলো ততদিনে আমি কভার করে ফেলব। পারসেপশন খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, খুবই ইন্টারেস্টিং এবং এই চ্যাপ্টারটা যখনই পড়াই মানে আমরা আমাদের নিজেদের সাথে এত বেশি রিলেট করতে পারি এই চ্যাপ্টারের বিভিন্ন টপিক গুলো। স্টুডেন্টরা খুবই এনজয় করে, আমিও খুব এনজয় করি। কারণ আমার প্রত্যেকের সাথে আসলে জিনিসগুলো খুব ম্যাচ করে। আচ্ছা, এটা আসলে ওভাবে বললে এখন তো বোঝা যাবে না। আমি কিছু অ্যাসাইনমেন্ট দেখাবো এবং সেম গ্রুপ নরমস অ্যান্ড কোহেসিভনেস থেকে এই ২ টা আমি আপাতত রাখতে বলছি। কিন্তু কেউ যদি চায় যে টপিক 1 to 3 থেকে আমি ২ টা পিক করে আমি অ্যাসাইনমেন্ট করে ফেলবো, করে ফেলতে পারেন। এটা এমন কোনো ম্যান্ডেটরি না যে একদম 4-5 থেকে একটা নিতেই হবে। সেরকম না। আ আমি চাইবো আরকি মানে সবাই যেন একই দিকে না যায়, একটু ভেরিয়েশন যেন থাকে অ্যাসাইনমেন্ট বা প্রেজেন্টেশন এর মধ্যে, সেটা। আর এখানে কিছু ইয়ে দেওয়া আছে যে আসলে একটু ফরমালি বা একটু সুন্দর করে যেন অ্যাসাইনমেন্ট আপনারা প্রিপেয়ার করতে পারেন এই। আচ্ছা, এখান থেকে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? তাহলে বলতে পারেন, নইলে আমি কিছু অ্যাসাইনমেন্ট আপনাদেরকে দেখাবো। প্রিভিয়াস আ লাস্ট সেমেস্টারে যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে তাদের কিছু অ্যাসাইনমেন্ট দেখাবো। ম্যাম টপিক কি ২ টা সিলেক্ট করতে হবে? যেকোনো ২ টা। তার মানে হচ্ছে ১৫০০ অ্যারাউন্ড 3000 ওয়ার্ডস এর অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, এটাই যেখানে লেখা আছে মিনিমাম 3000 ওয়ার্ডস আর মেক্সিমাম 3500 ওরকম। কিন্তু মানে ওই যে একটা ব্যালেন্স রাখা উচিত। একটা টপিক আপনি চুজ করলেন এবং আপনি লিখলেন ধরেন 500 বা 700 আরেকটার মধ্যে দুটো একটু ব্যালেন্স থাকলে ভালো আরকি। আচ্ছা, কোন স্পেসিফিক ফরম্যাট থাকবে ম্যাম? আ স্পেসিফিক ফরমেট এ আমি কিছু অ্যাসাইনমেন্ট দেখাবো তখন আমি বলে দিব যে একদম ফরমাল অবশ্যই এটা 10 মার্কস। একদম ফরমাল না হলেও এটা একটা ফরমাল অ্যাসাইনমেন্ট। কিন্তু একদম ফরমাল একটা রিপোর্ট জমা দেওয়ার জন্য যে ধরনের ফর্মালিটিস আমরা ফলো করি ঐরকম কিছু লাগবে না। কারণ আমার আসলে মূল টার্গেট হচ্ছে গিয়ে আপনি টপিকের সাথে আসলে যেহেতু যেটা বলেছেন যে রিফ্লেক্সিভ একটা অ্যাসাইনমেন্ট হবে এটা। ঠিক আছে? এটা নিজেকে রীতিমতো এটা আ কি বলবো এটাকে মানে আমি এটা ইয়ে করব যে আপনার নিজেকে ইভালুয়েশন এর একটা ব্যাপার আছে। ক্রিটিক্যালি এক্সামিন করার একটা বিষয় এখানে। ঠিক আছে? যেকোনো ২ টা চুজ করতে পারেন। কেউ যদি মনে এরকম কারোর হতে পারে যে সে হয়তোবা আ মার্চ এপ্রিলের দিকে হয়তোবা সে অনেক বা মার্চের দিকে সে অনেক বিজি থাকবে। এখন কম্পারেটিভলি ফ্রি আছে। এখন অ্যাসাইনমেন্টটা করতে পারলে তার জন্য সুবিধা হয়। তাহলে সে চুজ করুক 1 to 3 থেকে। কিন্তু কারণ কি আমাদের নেক্সট ক্লাসটা তো হবে না। ২১শে ফেব্রুয়ারি বন্ধ থাকবে। আম আমার সেজন্য মনে হচ্ছে অ্যাসাইনমেন্টটা বলে দেয়া ভালো। আর এখানে কিছু মনে করার কিছু বিষয় আছে যে আপনি আসলে কি এক্সাম্পল এখানে আনতে পারেন। ঠিক আছে? এই অ্যাসাইনমেন্টটা এরকম না যে আমি আপনাকে এখন দিলাম, আপনি এখনই ভাবেন এবং এখন লিখে দিয়ে দেন। কারণ এখানে যেহেতু ওই যে রিফ্লেক্সিভ আপনাকে একটু মনে করার বিষয় আছে যে আমি আসলে কি ধরনের স্টোরি আমি আনবো এখানে। বুঝছি। ঠিক আছে? আর কার কোনো কোয়েশ্চেন আছে? আমি অ্যাসাইনমেন্ট গুলো কোথায় রেখেছি? অ্যাসাইনমেন্ট নিয়ে কি আর কেউ কিছু জিজ্ঞাসা করতে চান? ম্যাম কোন ফরম্যাট এপ্লাই করতে হবে কি? না, না কোনো তেমন কোনো ফরমেটই নাই। টাইটেল পেজ যেটা মানে একদম আ আমি অ্যাসাইনমেন্ট করে রেখেছি। আচ্ছা, টাইটেল পেজ যেটা আ একদম ১ম এ যেটা থাকে টাইটেল ফ্লাইট থাকে। টাইটেল ফ্লাইট আমি না দিতে বলি। টাইটেল পেজ একটা রাখবেন যেখানে আচ্ছা আমি একটা অ্যাসাইনমেন্ট খুলি।
আচ্ছা, আমার এই অ্যাসাইনমেন্ট গুলো আসলে টার্নিটিন এর রেজাল্ট আসার আপনার কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? ইয়েস ম্যাম। জি ম্যাম। হ্যাঁ। আ এটা হচ্ছে টার্নিটিন এর রেজাল্ট আসার পরে আ ওইগুলো এখানে কি ইয়েটা আছে? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে এটাকে আমরা বলি টাইটেল পেজ। হ্যাঁ? এখানে ওই যে টাইটেল পেজ বলতে যেখানে আসলে আপনার নাম থাকবেন, কাকে সাবমিট করছেন, কি টপিকে কাজ করছেন, কোন ডেটে সাবমিট করছেন, এই পেজটাকে টাইটেল পেজ বলে। টাইটেল পেজ অ্যান্ড দেন টেবল অফ কনটেন্টস ওটা আমি এখানে লিখেছি যে আপনাকে টেবল অফ কনটেন্টস একটা ইয়ে করতে হবে। ঠিক আছে? এবং টেবল অফ কনটেন্টস টা অবশ্যই আম নিশ্চয়ই যারা ওয়ার্ড এ কাজ করে তারা এটা ভালো পারবে। যে টেবল করে এটা যেন ক্লিকেবল হয়। ঠিক আছে? এটা যদি আপনি এখান থেকে টেবল তৈরি করতে পারেন তাহলে আসলে সেই যে সুন্দর একদম পেজ নাম্বার সহ এখান থেকে এটা তো আসলে পিডিএফ আমি করে ফেলেছি পরে। এগুলো ক্লিক করলে আসলে অ্যাসাইনমেন্ট এর ভিতরে ঢোকা যায়। ঠিক আছে? আর ChatGPT এর কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখানে আমি দেখাই এটা যার অ্যাসাইনমেন্ট তার দেখেন ওইভাবে মানে এটা ডিটেক্ট হয় নাই। আর আরেকটা হচ্ছে অনেক সময় আমরা আমাদের নিজেদের লেখা লিখলে ওটাও তারা এটাকে যখন আমরা টার্নিটিন এর চেক করি এটাকে আসলে দেখায় যে এটা হয়তো আমি লিখেছি কিন্তু দেখাচ্ছে যে এটা এআই ভার্সন কিনা। ঠিক আছে? কারণ কিছু ওয়ার্ড না একদম খুবই অনেক সময় এরকম আছে when we start the sentence we start the sentence in this way ঠিক আছে? একদম my name is এটা তো খুব কমন একটা কথা। ঠিক আছে? my name is দিয়ে অনেকেই কথা শুরু করতে পারে। ChatGPT ও করতে পারে। তখন ChatGPT এটা হয়তোবা যদি এই ধরনের ওয়ার্ড গুলা ইয়ে করে, তো ওগুলো আমরা আসলে ইগনোর করি। সুতরাং কিছু পার্সেন্টেজ হবে সেটা আসলে মোটামুটি আমরা ধরেই নিই। কিছু পার্সেন্টেজ হতেই পারে। এটা হওয়াটা খুব নরমাল। এবং যদি 20% এর মতো হয় টার্নিটিন ওটাকে টার্নিটিন হচ্ছে সফটওয়্যারটা যেটা দিয়ে আমরা আসলে চেক করি। তো টার্নিটিন আসলে ওটাকে ওভাবে করে না। ঠিক আছে? ডিটেক্টই করে না। 20% এর বেশি হলে সেটাই করে। আচ্ছা, এটা যার অ্যাসাইনমেন্ট তারটা আসলে ডিটেক্টই হয় নাই। কারণ সে খুব ভালো অ্যাসাইনমেন্টই করেছে। যেমন আমি আসলে ভালো বলে মোটামুটি যেগুলো ভালো সেগুলো আমি এনেছি। যেমন এটা যার অ্যাসাইনমেন্ট তার 100% ডিটেক্টেড অ্যাজ এআই। ঠিক আছে? যার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কি এখানে এই যে 90% হচ্ছে গিয়ে এআই জেনারেটেড মোটামুটি মানে 87 তার মধ্যে ছিল। 99% তার এআই এবং 1% হচ্ছে প্যারাফ্রেজড করেছে। প্যারাফ্রেজ বলতে বোঝায় হচ্ছে গিয়ে যে আ আপনি লিখেছেন কিন্তু এআই কে দিয়েছেন, এআই এটাকে পলিশ করে দিয়েছে আরকি। ঠিক আছে? সুতরাং এটা যদি ওভারঅল 50 এর নিচে থাকে সেটাকে আমি আসলে মানে তারাও মোটামুটি অনেকের তো আসেই না। আপনাকে যেটা দেখালাম ১ম অ্যাসাইনমেন্টটা তার আসেই নাই। সুতরাং সে ভালো মার্কস পেয়েছে। হ্যাঁ? আর আরেকজন স্টুডেন্ট আছে তার ওটাও ডিটেক্ট হচ্ছে না এআই এর। হ্যাঁ? কিন্তু এটার মানে এটা না যে সে এআই ইউস করে নাই। হয়তোবা সে এআই ইউস করেছে কিন্তু ওইভাবে আসলে ডিটেক্ট আ হয় নাই এটার পিছনে কারণটা হচ্ছে যে ধরেন অ্যাসাইনমেন্ট আমি দিয়েছি বা অ্যাসাইনমেন্ট যেকোনো কাজ আমি নিজেও কিন্তু এআই ইউস করি। ChatGPT বা অন্য যদি আপনি কিছু ইউস করেন আমি আসলে ফার্স্ট এ এআই কে জিজ্ঞাসা করি এটা আসলে কিভাবে বেটার ওয়ে তে বা আমার কিছু আছে যে আমি এটা এভাবে করতে চাই, এটা আরো বেটার ওয়ে তে কিভাবে করা যায়। তো এআই কিছু সাজেশন দেয়। ওটার সাথে আবার আমি আমারটা ইনক্লুড করি। ইনক্লুড করে হয়তো আরো বেটার কিভাবে করা যায় তখন এআই কে আমি করতে থাকি। কারণ এআই কিন্তু আসলে সে তো তার নিজের মতো করে করতে থাকে। কিন্তু আমি যখন আমারটাও ইনক্লুড করি তখন কিন্তু এটা আরো বেটার ভার্সন হয়। তো যাদের আসলে এআই ডিটেক্ট হয়েছে তারা আসলে পুরোটা দিয়েছে এবং এআই থেকে কপি পেস্ট করে তারা বসিয়েছে। যে কারণে আসলে ফুলটা তারা ওটা ধরে ফেলেছে। এআই কে আপনি বলেন ChatGPT কে বলেন সে কিছু লিখলে হয়তোবা দেখা যাচ্ছে যে ঠিক আছে আমি একটা স্টাইল পেলাম বা ডিজাইন পেলাম সে এভাবে করছে। আমি এটা এভাবে করব। বা আপনি একটা লেখা লিখলেন এটা এআই কে বললেন যে এটা একটু সুন্দর করে হয়তোবা গ্রামাটিক্যালি বা আপনি আপনার গ্রামারলি ইউস করতে পারেন। যারা যদি মনে করেন যে আরেকটু সুন্দর করে কিভাবে প্যারাফ্রেজ মানে এই সেন্টেন্সটা একটু জাস্ট মডিফাই করে লেখা আরকি। ওইটুকু যদি হয় ওটা আপনি করতেই পারেন এআই থেকে। ঠিক আছে? কিন্তু ওই যে টপিকটা দিয়ে আপনি কপি পেস্ট করে পুরোটা তুলে নিয়ে আসবেন সেটা ঠিক না। হুম? কারণ এখানে আপনার নিজের এবং এটা জিনিসটা আ এই অ্যাসাইনমেন্ট এর বেলায় ধরাটা এত ইজি যে আ যেহেতু এটা রিফ্লেক্সিভ আপনার এক্সপেরিয়েন্স আপনার কোন একটা রিয়াল লাইফ এক্সপেরিয়েন্স শেয়ার করতে বলছি এবং এটাকে ক্রিটিক্যালি এক্সামিন করতে বলছি। বেসড অন অর্গানাইজেশনাল বিহেভিয়ার কোর্স এর যে টপিক গুলো আছে এটার উপর। তো এটা ধরাটা খুব ইজি। কারণ এআই কিন্তু আপনার এত কিছু জানে না। হুম?
যে আমি অ্যাসাইনমেন্টটা দেখেছি আসলে যে অ্যাসাইনমেন্ট গুলো দেখাচ্ছি এটা মনে করার কোনো কারণ নাই যে তারা খুব ভালো করেছে। তাদেরও মিস্টেক আছে। কিন্তু আমি আবার ওটার উপরেও মার্কস দেই। যে আপনার যদি কোনো মিস্টেকই না থাকে বা আপনি সবই পারেন তাহলে তো আপনার তো পড়ারও দরকার নেই। ঠিক আছে? মিস্টেক এটা মানে মিস্টেক কি? এটা মানে বেটার এর তো কোনো শেষ নাই। বেস্ট বলেও তো কিছু হয় না। ঠিক আছে? আপনি এফোর্ট দিয়েছেন আমি এখানেও মার্কস দেই। যে আপনি এফোর্ট দিয়েছেন এবং আপনি ট্রাই করেছেন এটা কত বেটার করা যায়। এখানে আপনি একটা মার্কস পাবেন। ঠিক আছে? আচ্ছা দেখি এটা যার অ্যাসাইনমেন্ট সে আসলে কি করেছে? আচ্ছা আপনাদেরকে আরেকটা একটু বলে দিতে পারি। সেটা হচ্ছে আমাদের ল্যাবে সুজন নামে একজন আছে। হুম? তো উনার কাছে আমি যতটুকু জানি উনার কাছে এই সফটওয়্যারটা আছে। আপনারা যদি অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করেন তাহলে হয়তোবা তাকে সবাই বলে সে হয়তোবা ডিস্টার্ব ফিল করতে পারে। কিন্তু যদি আপনারা মনে করেন তাহলে সুজনকে বললে সে হয়তো আপনাদের ওই টার্নিটিং টেস্টটা করিয়ে দিতে পারে। হ্যাঁ? তখন আপনি হয়তো এই যে ফাইলটা আমার কাছে আছে আপনারা হয়তো নিজেরাও একটু চেক করতে পারেন যে আমার অ্যাসাইনমেন্টটা আসলে কতটুকু আ এখানে এআই ডিটেক্ট হচ্ছে বা এখানে আসলে ২ টা জিনিস ডিটেক্ট হয়। এআই ডিটেক্ট হয় এবং কোথাও থেকে আপনি কপি পেস্ট করেছেন কিনা, সেটাও ডিটেক্ট হয়। আমি আসলে এআই টার উপর জোর দেই বেশি কারণ কপি পেস্ট আপনি ওভাবে কোথাও থেকে নিয়ে যদি এটাকে সাইট করেন তাহলে আসলে খুব প্রবলেম অ্যাসাইনমেন্ট ওভাবে হতে পারে। সাইট করতে পারলে সাইট বলতে আসলে রেফারেন্স যদি আপনি ইউজ করতে পারেন সাথে। আচ্ছা এটা জাস্ট ইয়ে ছিল। আচ্ছা টপিক গুলো আমি একটা এড করেছি আজকে কগনিটিভ মানে অ্যাটিটিউড এর যেটা আছে কগনিটিভ ডিসঅনেন্স সেটা এড করেছি। তখন লাস্ট সেমেস্টারে টপিক 1 ছিল পার্সোনালিটি অ্যান্ড ওয়ার্ক প্লেস। সে পার্সোনালিটি চুজ করেছে এবং পারসেপশন টা চুজ করেছে এই অ্যাসাইনমেন্টটা যার। আপনারা দেখেছেন যে টাইটেল পেজ তো টাইটেল পেজের পরেই টেবল অফ কনটেন্টস টা অবশ্যই আপনারা ওয়ার্ড এ টেবল অফ কনটেন্টস প্রিপেয়ার করা যায়। ওইভাবে যদি প্রিপেয়ার করেন তাহলে আসলে এটা ওই যে ক্লিক করা যাবে বা পেজে এখান থেকে ডিরেক্ট ক্লিক করলে ওই যে পেজে এটা ইয়ে করা যাবে। দেন এই যে টপিক 1 সে শুরু করেছে। কিছু ইন্ট্রোডাকশন দিয়েছে এবং যেগুলো লিখেছে এগুলো আবার সে আবার ইয়ে করেছে, সাইট করেছে। এটাকে আমরা সাইট করা বলি, সিআইটিএ। মানে রেফারেন্স সে ইউজ করেছে এবং নিচে এগুলো রেফারেন্স দিয়েছে সেইখান থেকে নিয়েছে। হ্যাঁ, এরকমও যদি হয় তাহলে কিন্তু এটা আল্টিমেট আ টার্নিটিং আসলে এভাবে মানে মার্ক করে কিন্তু ওভাবে ডিটেক্ট করে না। কারণ এটা তো আপনি রেফারেন্স ইউজ করেছেন বা এই জায়গাটা বোধহয় সে তার নিজের মতো লিখেছে। আচ্ছা দেন বিগ 5 পার্সোনালিটি ট্রেটস সে করছে। উম আচ্ছা সে নিজেকে আচ্ছা সে হচ্ছে এবি ব্যাংকে সে আচ্ছা আমি একটু কথা বলে রাখি আমাদের বাসার খুব কাছে মসজিদ। হ্যাঁ? তা আজানের সময় না আমি একটু জাস্ট ৫ মিনিটের ব্রেক দিব। কারণ আজানটা শেষ হলে তাহলে সবার আসলে সাউন্ড ইয়ে হবে। হ্যাঁ, আজান শুরু হলে আমি একটু ব্রেক দিব। ১ মিনিটের মধ্যে শুরু হবে। আচ্ছা একটু পরে ব্রেকটা দিই। যেটা বলছিলেন যে এখানে যেটা করেছে সে আবার ওই যে সে সুন্দর করে আবার এই যে I identify my personality traits as follows ১ম টা ছিল যে আপনার নিজের পার্সোনালিটি আপনি এক্সপ্লেইন করেন। তো সে আবার সুন্দর করে এগুলোকে এই যে লেভেল অনুযায়ী করেছে। সে এভাবে করেছে মানে এটা না যে এটাই বেস্ট একটা ওয়ে। আপনি অন্যভাবেও এটা দেখাতে পারেন। আমি জাস্ট দেখাচ্ছি সে কি করেছে। এবং সে এটা কি হুম, কোশ্চেনে লেখা যাবে? হুম, কোশ্চেনে লেখা যাবে? ফার্স্ট থেকে লেখা যাবে। আমি না বুঝতে পারছি না কথাটা। হচ্ছে সেখানে এখানে বলা হচ্ছে I identify my personality traits as follows. So এইভাবে কি লেখা যায়? মানে I দিয়ে কি লেখা যাবে? I বা we দিয়ে লেখা আচ্ছা, যাবে? ফার্স্ট পারসন এ লেখা যাবে কিনা? আচ্ছা, এইটা নিয়ে না আমি যখন পিএইচডি করি তখন এগুলা নিয়ে আসলে আমরা কথা বলতাম যে অনেকে এটা পছন্দ করে, অনেকে পছন্দ করে না। যেহেতু এটা রিফ্লেক্সিভ সেহেতু আপনি আই ইউজ করতে পারেন। আচ্ছা। ঠিক আছে? বা অনেকে এটা এভাবে একটু ওই যে প্যাসিভ দিয়ে তারা বলে জি, আরকি। জি, জি। হ্যাঁ, The হ্যাঁ। following personality traits were identified এভাবে করে লিখতে হবে। হ্যাঁ, হ্যাঁ। মানে এটা একদম ডিরেক্ট এভাবে না বলে হ্যাঁ, আ যে এটা ডিরেক্ট না বলে এটা যে প্যাসিভ ফর্ম এ তারা এটাকে এক্সপ্লেইন করতে চায়। কিন্তু যেহেতু রিফ্লেক্সিভ সেহেতু আসলে আপনি ইউজ করতে পারেন। কারণ আমি নিচে দেখাবো যে কারণ সে অনেক এটা যারা আছে আমি আরো কয়েকটা অ্যাসাইনমেন্ট দেখাবো। তো তারা আসলে ওটা ওইভাবে তারা ডিফাইন করেছে। যে যেহেতু আই বলেছে কারণ সে আবার নিজের একটা সিচুয়েশন কে সে ডিসক্রাইব করছিল তখন। আচ্ছা এখানে সে তার এভাবে টেবল করে দিয়েছে। আমি আবার বলি বেস্ট ওয়ে বলে কিন্তু কিছু হয় না। ঠিক আছে? কারণ এটা সে করেছে সেটা ভালো হয়েছে। আপনি অন্যভাবে করবেন সেটাও খারাপ হবে সেরকমও কিছু না। টেবলে দিতে হবে তাও কিছু না। টেবলে দেওয়াতে অবশ্য চোখে পড়ছে জিনিসটা যে সে তাকে নিজেকে সে কিভাবে আসলে আইডেন্টিফাই করেছে এবং ক্রিটিক্যালি সে আবার এক্সামিন করেছে দেখেন।
সে নিজেকে আবার ইয়ে করেছে যে আই অফেন ডিভাইড ক্রুশিয়াল জবস ইনটু স্মল, সে কিভাবে কাজগুলো করে সেগুলো আবার ইয়ে করেছে। আবার জিনিসগুলোকে সে আবার সাইটও করেছে যে এইটা আসলে এইটাকে এইটা বলে, এভাবেও সে বলেছে। ঠিক আছে? আচ্ছা আমরা একটু জাস্ট ৫ মিনিট আমি ব্রেক দিয়ে আসি। কারণ আমাদের এখানে মানে আজানটা শেষ হলে আমি আবার ব্রেক করি। ঠিক আছে?
হ্যালো? আসসালামু ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শুরু করি আবার। আচ্ছা এটা যার অ্যাসাইনমেন্টটা দেখছিলাম সে আসলে পার্সোনালিটি নিয়ে সে বলেছে অনেকক্ষণ। মানে পার্সোনালিটি তার একটা টপিক ছিল। ২ টা টপিক ছিল তো। তার মধ্যে একটা হচ্ছে পার্সোনালিটি। আচ্ছা এই যে মানে জাস্ট আমি পুরোটা তো পড়ব না। আমি আরো কয়েকটা দেখাবো। তো সে আসলে নিজেকে কিভাবে পার্সোনালিটির যে ৫ টা ট্রেট ছিল সে কিভাবে আসলে এক্সপ্লেইন করেছে আপনারা একটু দেখেন। জাস্ট আবার পুরো জিনিসটাকে সে আবার বইয়ের মধ্যে মানে এটা থিওরিটিক্যালি কিভাবে ডিফাইন করা যায় সেটাও সে দেখিয়েছে। এক্সট্রিমলি হাই কনসিয়াসনেস হ্যাজ লিড টু ইরিটেশন অ্যান্ড যেটা বলছিলাম যে সে আসলে খুবই পারফেকশনিস্ট আমার মনে হয়েছে তার অ্যাসাইনমেন্ট পড়ে এবং এই জিনিসটা তাকে খুবই স্ট্রেস রাখে বা এটা তার জন্য একটা স্ট্রেসফুল হয়ে যায়। এই জিনিসগুলো সে অনেকবারই লিখেছে এখানে। যে বলছিলেন ওই যে এটাকে আমি আই দিয়ে আসলে লিখবো কিনা? যে দেখেন আই দিয়ে লিখেছে যেহেতু ওই যে রিফ্লেক্সিভ বলেছিলাম সে আসলে বিভিন্ন সিচুয়েশন এভাবে এবং সে ইয়ে করেছে কাস্টমারদের বোধহয় ডিল করতে হতো। ইন্টার্নশিপ করেছে এবি ব্যাংকে। যে এবি ব্যাংকের কথা মানে এটা পুরোটা এবি ব্যাংকের তার এক্সপেরিয়েন্স গুলো সে শেয়ার করেছে। তো এখানে সে ভালোই লিখেছে আসলে। পুরো গুছানোই ছিল। এই যে ৫ টা যেটা আছে ইমোশনাল স্টেবিলিটি, ওপেননেস টু এক্সপেরিয়েন্স যেগুলো আছে ওই যে তার নিজের ইয়েগুলো সে ইয়ে করেছে আরকি এক্সপ্লেইন করেছে। আপনারা এভাবে করতে পারেন। ঠিক আছে? এই যে এবং এটা তাকে কিভাবে হেল্প করেছিল? এটা একটা পয়েন্ট ছিল যে আপনার পার্সোনালিটি কিভাবে আসলে আপনাকে আ হেল্প করে অথবা আপনি চ্যালেঞ্জ ফেস করেন কিনা? সে আসলে হেল্প করে কিভাবে এটা লিখতে গিয়ে সে লিখেছে আ যেহেতু সে আসলে এই যে লিখেছে, "I was capable of keeping relationship with customer and co-worker" আ এবং তার পার্সোনালিটি এবং সে খুবই কোঅপারেট করতে পারে। এক্সট্রোভার্সন এভাবে বোধহয় বলেছিল। তো এই জিনিসগুলো তাকে হেল্প করেছে কাস্টমার ডিল করতে। এবং যে জিনিসটা ওই যে যেটা বলছি সে পারফেকশনিজম এর উপর সে তার অনেক ফোকাস থাকে। তো যে জিনিসটা তাকে খুবই স্ট্রেসড রাখতো সবসময়। এবং ওই যে এই ইয়েগুলো লিখেছে এটা ইয়ে করে লিখেছে। আচ্ছা দেন 2nd টপিক সে যেটা চুজ করেছে পারসেপশন। পারসেপশন যেহেতু আমি পড়াই নাই এবং এই যে কোট করেছে বিভিন্ন জায়গায় সে আসলে ওই যে কোট করে নাই সরি সাইট করেছে। সাইট যেগুলো করেছে সেগুলো আবার সে রেফারেন্স নিচে দিয়েছে। আচ্ছা রিয়াল লাইফ এক্সপেরিয়েন্স যে সে আবার তার এবি ব্যাংকে ইন্টার্নশিপ এর কথাটা এনেছে এবং একটা সিচুয়েশন সে বলতে গিয়ে আচ্ছা আমি আরেকটা কথা বলি। যারা জব করেন বা আ যারা ধরেন কাউকে নিয়ে আমি কথাটা বলবো যে পারসেপশন এ আমি আসলে কিভাবে এটা ইন্টারপ্রেট করেছিলাম ওভাবে যদি লিখতে গিয়ে তাহলে অবশ্যই মানে অ্যাসাইনমেন্ট বলেন বা রিপোর্ট জমা দেওয়ার সময় এথিক্স এর কিছু বিষয় থাকে যে ডিরেক্ট আসলে এমনভাবে কোন জায়গায় রিপ্রেজেন্ট করবেন না যেন ওই জায়গাটাতে ওই জায়গার ওই ইনফরমেশনটা আসলে আপনি এখানে দিতে পারেন কিনা সেটা ভাবার একটা বিষয় থাকে। হ্যাঁ? যেমন ধরেন আপনি জব করেন। এখন জবের কোনো একটা কনফিডেনশিয়াল ব্যাপার বা ওখানকার কালচারাল একটা ইস্যু আপনি অ্যাসাইনমেন্ট একদম ডিটেইল এ আপনি লিখছেন এবং এটা আ কোন ধরনের মানে নাম সহ এভাবে কিন্তু হওয়া উচিত না। ঠিক আছে? অবশ্যই এই যে সে লিখেছে এবি ব্যাংকে ইন্টার্নশিপ করেছে এবং সে তার ইয়ে এবং এখানে বোধহয় এটা কি সে একটা রেফার করেছে মিস্টার রহমান নামে পুরো নামটা দেয়নি। যদি আপনারা মনে করেন এভাবে একদম নাম কিন্তু দেয়া যায় না। কারো পারমিশন ছাড়া কারো নাম এভাবে ইউজ করা যায় না। যদি ইয়ে করতে চান তাহলে আপনি হয়তোবা আপনার ফ্রেন্ড এর একটা কথা বলছেন বা ইউনিভার্সিটি লাইফ এ একটা গ্রুপ ওয়ার্ক এ কাজ করেছিলেন তখন কি প্রবলেম ফেস করেছেন আপনার ফ্রেন্ড এর নাম দিয়ে আপনি ওভাবে বলাটা ঠিক না। ঠিক আছে? হয়তোবা আপনি একটা সুডোনেম ইউস করতে পারেন। যে তাকে ঠিক আছে আমি এখানে তাকে মিস্টার এক্স নামে আমি লিখছি। ঠিক আছে? মিস্টার রহমান নামে এখানে লিখছি। তো সেইভাবে মিস্টার রহমান বলে আসলে পুরো ইয়েটা সে লিখেছে। কারোর যদি মনে হয় যে না আমি আসলে এই যে এবি ব্যাংক এভাবেও লিখবো না তাহলে আ এটুকু লিখলে আসলে কিছু হয় না। কিন্তু তারপরেও যদি মনে করে যে এটা আসলে এথিক্স এর মধ্যে যায় কিনা যদি না লিখতে চায় তাহলে নাও লিখতে পারে। একদম নিজের পার্সোনাল কিছু হলে লিখা যায়। কিন্তু এমন কিছু লিখা যাবে না যেটা আ যেখানে আপনি জব করেন ওইখানকার কোন একটা জিনিস আসলে এখানে ডিসক্লোজ করা হচ্ছে সেটা আসলে ঠিক না। হুম? তো ওই লেখাগুলোর সময় আমাদেরকে একটু সাবধানে লিখতে হবে আরকি। এই যে বিভিন্ন ওই যে হ্যালো ইফেক্টস আচ্ছা হ্যালো ইফেক্টস নিয়ে বলি কারণ এটা নিয়ে অনেকেই লিখেছে। হ্যালো ইফেক্টস এবং হর্ন ইফেক্টস নামে একটা ইয়ে আছে। আচ্ছা
পারসেপশনের জিনিসটা হচ্ছে গিয়ে যখন আমরা আসলে মানে ব্যাপারটা হচ্ছে হাউ উই ইন্টারপ্রেট আওয়ার এনভায়রনমেন্ট, ঠিক আছে? বা আওয়ার সেন্সরি যে কগনিটিভ যে ইয়েগুলো আছে আমরা আসলে ওই পুরো জিনিসটাকে আমরা কিভাবে আসলে ইন্টারপ্রেট করি। হুম? হ্যালো ইফেক্ট দিয়ে বোঝায় হচ্ছে গিয়ে যে সিঙ্গেল কোনো পজিটিভ ট্রেটস, হ্যাঁ? কারো সিঙ্গেল পজিটিভ ট্রেটস আসলে আমাদেরকে এক্সেসিভ কোন তার ব্যাপারে কোনো পজিটিভ ইভালুয়েশন আমরা করে ফেলি কিনা। ঠিক আছে? যেমন ধরে নেন কেউ একজন আসছে, হ্যাঁ? সে হয়তোবা কোনো একটা ছেলে সে ঝুঁটি ঝুঁটি করে আসছে। তো দেখে কারো মনে হয়েছে যে ও তো ঝুঁটি করে এসেছে, ও তো ভালো না। হুম? কারণ ওই যে আমাদের এখানে একটা ইয়ে আছে না যেরকম যে একদম পরিপাটি হয়ে থাকতে হবে ছেলেদেরকে হেয়ার কাট এরকম থাকতে হবে। তো সে ঝুঁটি করে তাহলে তো সে একটু মানে এই যে একটা ট্রেট দেখে আমি একটা মানুষকে ইভালুয়েট করে ফেললাম। ঠিক আছে? এটাকে মানে এটা যদি পজিটিভ কোনো একটা ক্যারেক্টারিস্টিক্স দেখে আমি তাকে পজিটিভ কোনো ইভালুয়েশন আমি মানে এক্সেসিভ একটা ইভালুয়েশন হয় এবং হয়ে যায়। এটা এক ধরনের বায়াসনেস। এটাকে আমরা হর্ন ইফেক্ট বলি। আর সরি হ্যালো ইফেক্ট বলি। আর হর্ন হচ্ছে গিয়ে নেগেটিভ। এই যে সে ঝুঁটি করেছে সে তো আসলে বেশি ভালো না। বা সে এভাবে ইয়ে করছে বা তাহলে তো সে খুবই ভালো। মানে একটা ট্রেট দেখে একটা সিঙ্গেল ক্যারেক্টারিস্টিক্স দেখে একটা মানুষকে ডিফাইন করা। এবং এই কাজটা আমরা কিন্তু করি। হুম? তো সেইটা সে যেটা অ্যাসাইনমেন্টটা করেছে সেটা খুব সুন্দর করে লিখেছে এটা যে তার কোনো একটা ইয়ে বোধহয় হয়েছিল এবং এটা কি? আমি আসলে এত অ্যাসাইনমেন্ট পড়েছি আমার ঠিক মনে নেই। উম আচ্ছা তার ওই যে this assumption shows the halo effect আসলে halo effect এটা হর্ন ইফেক্ট ছিল সম্ভবত। Where overall my negative impression of Mr. Rahman impact on my perception of all his willingness and abilities to help. কিন্তু পরে বোধহয় সে দেখে যে এটা আসলে এক ধরনের এটা কিন্তু আমাদের ডিসিশন মেকিং এর এক ধরনের বায়াসনেস যে কারোর সিঙ্গেল কোনো ক্যারেক্টারিস্টিক্স দেখে আমরা ওই মানুষটাকে আমরা জাজ করে ফেলি। হ্যাঁ? তো এটা বোধহয় সে লিখেছে পরে যে পরে দেখেছে যে না আসলে মিস্টার রহমান ঐরকম না। ঠিক আছে? সুতরাং তার ব্যাপারে কি ঘটেছিল ওই যে এটাকে সে টার্মে সে সুন্দর করে এটা লিখেছে। আচ্ছা যেমন আরেকজন স্টুডেন্ট লিখেছিল আমি ওই অ্যাসাইনমেন্টটা পাই নাই। তাকে যখন বলেছি মানে ওভাবে বলেছে যে পার্সোনাল কোনো এক্সপেরিয়েন্স ও যদি সে শেয়ার করে সেভাবে লিখেছে যে সে একবার বসুন্ধরায় গিয়েছে, হ্যাঁ? বসুন্ধরায় গিয়ে একটা দোকানে সে মোবাইল কিনতে গিয়েছে। একদম এভাবেই লিখছে কিন্তু রিফ্লেক্সিভ যখন অ্যাসাইনমেন্ট হয় এভাবেই লিখে। সে মোবাইল কিনতে গিয়েছে, মোবাইল কিনতে গিয়েছে পরে আ তাকে মানে যে ইয়ে করছে সে একদম পাঞ্জাবি পরা দাড়িওয়ালা এবং সে এভাবে লিখেছে কোন জেলা সেটা লিখে নাই। কোন একটা জেলা এবং সে বলেছে ও আচ্ছা তাহলে তো সে খুবই ভালো এবং মোবাইলটা কিনে যখন বাসায় আসে তখন দেখে যে আসলে এটা আ সেটটা আসলে নকল সেট সে কিনে ফেলেছে। কিন্তু তার ফার্স্ট এ উনাকে দেখে মনে হয়েছিল যে সে খুবই ভালো হবে। সে খুবই অনেস্ট এবং ওভাবে কথা বলছিল সম্ভবত এবং ওই পার্টিকুলার ওই ডিস্ট্রিক্ট এর তারা খুবই ভালো হয়। ওই ও সুতরাং এটা আমাদের একদম স্টেরিওটাইপ ভাবনা। যে ওই ডিস্ট্রিক্ট হলেই ভালো হবে, ওই ডিস্ট্রিক্ট হলেই খারাপ হবে। ওরকম হলেই ভালো হয়। ঠিক আছে? এগুলো আমরা বলি যে কোন একটা সে যে গ্রুপে আছে ওই গ্রুপটাকে দিয়ে একটা মানুষকে জাজ করে ফেলা। তো সে পুরো জিনিসটা এভাবে ডিফাইন করেছে যে ওই যে মোবাইল কেনার যে এক্সপেরিয়েন্স সেটা লিখেছে এবং এটা লিখেছে যে তার ডিসিশন মেকিং এ যে বায়াসনেস টা হয়েছিল, এই বায়াসনেস টা হচ্ছে গিয়ে এক ধরনের স্টেরিওটাইপ। হ্যাঁ, এবং টার্মটা কিন্তু ওই যে স্টেরিওটাইপ। এটা এক ধরনের স্টেরিওটাইপ। কারণ তার ১ম এই মনে হয়েছে সে খুবই মানে ওই লোকটা খুবই অনেস্ট, সে খুবই ভালো। তো ওইটা তার গেটআপ এ মনে হয়েছিল এবং কোন একটা পার্টিকুলার ডিস্ট্রিক্ট দেখে তার মনে হচ্ছে ওই ডিস্ট্রিক্টের মানুষরা খুবই সহজ সরল। কিন্তু সে কিন্তু ঠকে গিয়েছে। কারণ তার ডিসিশন মেকিং এ ওই বায়াসনেস গুলো কাজ করেছিল যে তার ১ম এই সে একটা ইয়েতে নিয়ে এসেছিল ইভালুয়েশন পুরোটা কিন্তু একই হয়ে গেছে। ঠিক আছে? তো ওই এক্সপেরিয়েন্স টা সে লিখে আমার ওটা মনে আছে। কিন্তু এটা এই অ্যাসাইনমেন্টটা তার না সম্ভবত। আচ্ছা যাই হোক যে আ এই যে কনসিকুয়েন্স গুলো আবার সে সুন্দর করে ডিফাইন করেছে এবং পরে লাস্টে সম্ভবত সে রেফারেন্স দিয়েছে। আচ্ছা রেফারেন্স এর একটা ইয়ে একটু বলি সেটা হচ্ছে অ্যালফাবেটিক অর্ডারটা মেইনটেইন করা ভালো এবং রেফারেন্সটা আসলে হয় নাই। কিভাবে রেফারেন্স অনেক ইয়েতে দেয়া যায় হার্ভার্ড রেফারেন্সিং স্টাইল আছে, এপিএ স্টাইল আছে। এগুলো ওয়ার্ডে কিন্তু আ আপনাদেরকে অনেক সময় আপনার ইনপুট দিলে ওয়ার্ড করে দেয়, হ্যাঁ? ওভাবেও করতে পারেন বা একটু যারা রিসার্চ এ কোর্স করেছেন, রিসার্চ এ কোর্স দরকার নেই। একটু নেটে সার্চ দিলে যে হার্ভার্ড রেফারেন্সিং স্টাইল আমি কিভাবে দেব? আপনার মেক্সিমাম সময় তো আপনারা তো আর্টিকেল ফলো করবেন, আপনার বই ফলো করবেন। হয়তোবা ১ টা ২ টা বা সে আবার আরো কিছু করেছে। ওগুলো অ্যালফাবেটিক অর্ডার এ হলে ভালো হতো। আর বই কিভাবে রেফারেন্সটা দেয় সেটা এগুলো আমি আসলে খুব মোটামুটি ওভারলুকই করেছি। কারণ রেফারেন্সটা আসলে আমি পড়াই নাই ওভাবে। তো
করতে পারলে ভালো আরকি। আপনাদের পরের অ্যাসাইনমেন্ট গুলোতেও কাজে লাগে এই। আচ্ছা এই অ্যাসাইনমেন্টটা যার, সে মোটামুটি আ তার তো অনেকটুকুই ছিল। 100% ডিটেক্ট সে মার্কস পায় নাই। অবশ্যই সে মার্কস পায় নাই। 99% এআই জেনারেটেড লেখা ছিল এবং 1% হচ্ছে প্যারাফ্রেজ করেছে। এআই থেকে প্যারাফ্রেজ করা। মোটামুটি 100% ই তার ইয়ে। ঠিক আছে? এরপর মার্কস দিবেন না। হ্যাঁ? মার্কস দিবেন না। না, পার্সেন্টেজটা না আমি একটু দেখি আরকি। ঠিক আছে? যখন 100% এআই তখন আর ওগুলোতে আমি মার্কস দেই নাই। কিন্তু আমি একটু ডিস্টার্ব করি। অবশ্যই। ম্যাম আমি সাপোজ যে আমার আর কি ইয়াটা মানে পেপারটা অনেক ছোট হয়েছে। তো ম্যাম আপনি যেভাবে বলেন যে 1500 ওয়ার্ডের মতো আনুমানিক লাগবে 1000 থেকে, তখন কি আমি ম্যাম এআই দিয়ে ওটাতে ইনহ্যান্স করতে পারবো? আম উম এটা না করাই বেটার। কারণ এআই থেকে যখন ওইটা হয়ে যাবে। কারণ আপনি আপনার আর আপনারা তো দেখছেন যে অ্যাসাইনমেন্ট যারা করেছে এই যে এগুলো মার্ক হয়েছে। একদম সবটা যে আপনি আম এক্সপেরিয়েন্স তো ধরেন 2000 ওয়ার্ডস যদি আপনি লেখেন, অতটা হবে না। বাকিটা হয়তো আপনি সাইট করতে পারেন বিভিন্ন জায়গা থেকে এআই থেকেই কেন নিতে হবে? আপনি বইটা থেকেই করেন না। এক্সটেন্ড করতে গেলে ম্যাম এআইটা একটু বেটার লাগছে আমার কাছে, এর জন্য ম্যাম আস্ক করলাম। ওইটা আপনি যদি একদম অনেকটুকু করে এনে ওগুলো কপি পেস্ট করে এনে রাখেন, তখন কিন্তু ওই যে আমার সফটওয়্যারে কিন্তু ওগুলো আ ডিটেক্ট করবে আপনি এআই থেকে নিয়ে এসেছেন। ওইটা না। এই জন্য আস্ক করলাম। না, ঠিক আছে। আপনি কি করতে পারেন যে ধরেন ওইটা এআই লিখেছে কিন্তু এআই লেখাটাও আপনার সবটা আপনার সাথে তো যাচ্ছে না। ওইটাকে আপনি আবার একটু মডিফাই করেন। ঠিক আছে? ওই যে যারা জি ম্যাম। মোটামুটি 0 মানে 100% হয়ে গেছে ওরা কি করেছে? ধরেন এআই কে কোয়েশ্চেন করলে তো এআই তো এটাকে এক্সপ্লেইন করতেই থাকে। আপনি যতক্ষণ বলবেন সে বিভিন্নভাবে ওটা এক্সপ্লেইন করতেই থাকবে। তো ওইখান থেকে পুরোটা তারা কপি পেস্ট করেছে। ঠিক আছে? ওই যে 100% দেখেন না কিভাবে তারটা ইয়ে করা হয়েছে। আচ্ছা সে যেটা করেছে সে তার ক্লাসমেটকে one of my teammates ফাহিম আ অবশ্যই নামগুলো হওয়া উচিত। ঠিক আছে? যে আপনার কোন ফ্রেন্ড বা আমি হয়তোবা ফাহিমকে চিনি না। কিন্তু ফাহিম তো জানেন আপনি ফাহিমকে আপনার রিপোর্টে লিখছেন আপনার ফ্রেন্ডকে। তো ওভাবে আসলে লিখা ঠিক না। যে ফাহিম এটা একটা সুডোনেম। এটা হতে পারে যে আমি আমার ফ্রেন্ডের কথা বলছি কিন্তু কোন ফ্রেন্ড আমি এটা আমি একটা নাম ইউস করলাম। ঠিক আছে? বা ওই যে মিস্টার রহমান, মিস্টার এক্স। হ্যাঁ, ওভাবে হলে বেটার হয় আরকি। ওই যে বসুন্ধরা এটা লিখেছিল আমার মনে হয়েছিল সে একদম খাঁটি একটা লিখেছে। কারণ ওইটা তো এআই এভাবে বসুন্ধরায় মোবাইল কিনতে গিয়েছে। ওই যেভাবে কথাটা হয়েছে সে ওভাবে লিখেছে। তো সে কিন্তু ভালো মার্কস পেয়েছে। আচ্ছা সে ফাহিমের একটা সে ওই যে সে বোধহয় বিবিএ তে ওটা বলার সময় সম্ভবত বলেছিল কোন ইউনিভার্সিটিতে জানেন? মানে বিবিএ প্রোগ্রামে সে ওই যে গ্রুপ ওয়ার্ক দিয়েছে। সে হয়তোবা ফ্রেশার ছিল তখন। মানে জবের কোনো এক্সপেরিয়েন্স না। সে তার পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করেছিল। ফাহিমকে তার কিরকম এই যে এক ধরনের স্টেরিওটাইপ ভাবনা আরকি যে ফাহিমকে সে আসলে কিরকম মনে করেছে। পরে আসলে আমাদের ডিসিশন মেকিং বায়াসনেস থাকে। কিন্তু পরে আ এই যে সে একদম পুরো স্টোরি কিন্তু যে রহিম এটা আমি আসলে পুরোটা পড়ছি না। কিন্তু জাস্ট পুরো একটা সে হয়তোবা লিখেছে, ফাহিমকে নিয়ে লিখেছে এবং তার যে স্টেরিওটাইপ এবং ডিসিশন মেকিং এর বায়াসনেস হয়েছিল ক্রিটিক্যালি জিনিসগুলো দেখিয়েছে। রহিমের কথা বলেন, সে সিলেক্টিভ পারসেপশন। আ দেখছেন আপনি কি পড়তে পারছেন? এই যে একদম সে একদম কিন্তু স্টোরির মতো করে ওখানে লিখে গেছে। ঠিক আছে? যেহেতু এই টপিক গুলো আমি পড়াই নাই, সেহেতু এগুলো আসলে বেশি করলে আপনারা ধরতেও পারবেন না। ঠিক আছে? এটা আসলে অনেকটুকুই কিন্তু এআই ডিটেক্টেড এই যে এটা তারা আসলে মার্ক করছে যে এই মার্ক গুলো। আচ্ছা এখানে সে 3 লিখেছে। 3 এর আন্ডারে আবার 1 লিখেছে। এটা আসলে হয় না। কারণ কোন একটা জিনিসের ধরেন আমি এভাবে করছি 3, 1 কোনটা কি? হুম? তো 3 এর আন্ডারে যদি আসতো এটা 3.1 এভাবে আসতো যদি এটা সাব টপিক হতো অথবা এবি দিয়ে আসতো অথবা রোমান 1, 2 দিয়ে আসতো এভাবে আসা উচিত। 3 এর আন্ডারে আবার 3 1 হতে পারে না। 1, 2, 3 এটা হতে পারে না। ঠিক আছে? এই মোটামুটি আরেকটা টপিক আচ্ছা এটা আমার বেশি ভালো লাগে না কেন? এখানে আবার কনক্লুশন দিয়েছে আবার নতুন করে আরেকটা শুরু করেছে। দুটা একসাথে করলেও পারত। সেখানে কেন আমি আচ্ছা সে সম্ভবত ওই যে অ্যাপারেল গার্মেন্টস এ সে জব করে। এখানে যে করেছিল ডিউরিং মাই 6th সেমেস্টার অফ দ্য বিবিএ প্রোগ্রাম আই ওয়াজ পার্ট অফ আ মার্কেটিং স্ট্র্যাটেজি টিম। আচ্ছা 5 মেম্বারের এবং সে আসলে এটা করে ওই প্রজেক্টে সে কোন একটা প্রজেক্টে ছিল এবং ওই প্রজেক্টের থেকে সে আসলে অনেক কিছু ডিফাইন করেছেন। এটা হলো টাস্ক 4 বা 5 ছিল।
গ্রুপ নিয়ে সে লিখেছে, ওইখানে ওগুলো সে ডিফাইন করেছে আর কি। এগুলো মার্ক করা যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সবগুলোই মোটামুটি এআই ডিটেক্টেড। আর এআই যে এটা ধরার খুব ইজি ওয়ে হচ্ছে এআই এভাবে হাইফেন দিয়ে অনেক কিছু লিখে। ঠিক আছে? এই যে হাইফেনের লেখাগুলো দেখলেও বোঝা যায় এটা এআই। আচ্ছা আমি আরেকটা রিপোর্ট একটু দেখাই। আচ্ছা যেমন এই অ্যাসাইনমেন্টটা যার 57% ডিটেক্টেড। হুম? সে প্যারাফ্রেজ 1%, 57% ডিটেক্টেড। এখানে এই যে এগুলো সব মোটামুটি ধরেছে এবং সেও এভাবে ইয়ে করেছে, নিজের পার্সোনালিটি ট্রেটস যেগুলো আছে এভাবে ইয়ে করেছে এবং সে নিজেকে মোটামুটি ইভালুয়েট করার মতো আর কি এভাবে ইভালুয়েট করেছে। আচ্ছা আরেকটা অ্যাসাইনমেন্ট আছে, ওটা সবগুলো আসলে রাখি নাই। যে এই অ্যাসাইনমেন্ট আপনারা দেখেন 0% ডিটেক্টেড, 0%। তার মানে এটা না সে ইউজ করে নাই, সে হয়তো বা ইউজ করেছে, ঠিক আছে, কিন্তু সে এআইটা ইউজ করেছে আইডিয়া জেনারেট করার জন্য, সে পুরোটা কপি পেস্ট করে নাই। ঠিক আছে, আমরা এআই কে অবশ্যই ভালো কাজে আমরা ইউজ করতেই পারি, কিন্তু পুরো কপি পেস্টের জন্য না। পার্সোনালিটি, সে তার ফার্স্ট টপিক ছিল পার্সোনালিটি, অনেকে অ্যান্সার করেছে। আচ্ছা আরেকটা অ্যাসাইনমেন্টে পেয়েছিলাম, আমি একটু বলে দিই, কন্ট্রাকশন ইউজ করে অনেকে, যেমন আমরা অনেক সময় বলার সময় বলি না এরকম যে আই কান্ট ডু দিস, হ্যাঁ কান্ট, হ্যাঁ ডোন্ট, মানে শর্ট ফর্ম যেগুলো ইউজ করি সেগুলো অবশ্যই ইন কনভারসেশন উই ক্যান ইউজ দোজ টাইপ অফ ওয়ার্ডস, কান্ট, ডাজন্ট, ডোন্ট। হ্যাঁ, কিন্তু আমরা যখন লিখি তখন এই কন্ট্রাকশন গুলো ইউজ করা যায় না। ডোন্ট লেখা যাবে না, ডু নট, ক্যান নট। হ্যাঁ, ওগুলো হচ্ছে ফর্মাল ইংলিশ। এটা আমি কার অ্যাসাইনমেন্টের জন্য পেয়েছিলাম। আচ্ছা সে ব্যাংক এশিয়াতে ইন্টার্নশিপ করেছে, তার মোটামুটি ওগুলো নিয়ে লিখেছে। আই ওয়ার্ক উইথ অ্যান ইনক্রিজিং নাম্বার অফ প্রসিডিউরস অফ ভেরিফিকেশন ইন দ্য কাস্টমার সার্ভিসে সে ইয়ে করেছিল ইন্টার্নশিপ, ওই ইয়েটা সে অনেক জায়গায় লিখেছে। এই যে কোন একটা এক্সপিরিয়েন্স সে শেয়ার করেছে যে অ্যাগ্রিয়েবলনেস লিখতে গিয়ে ডিউরিং আ ক্রস ডিপার্টমেন্টাল প্রজেক্ট এট ব্যাংক এশিয়া আই ওয়াজ এবল টু এনহ্যান্স দ্য পজিটিভ ডাইনামিক্স অফ দ্য টিম ডিউ টু মাই এমবিএবল ডিসপোজিশন। এবং সেই ইয়েগুলো করেছে অ্যাগ্রিয়েবলের, হয়তো কোনো একটা স্টোরি, ছোট্ট একটা স্টোরি হয়তো বা তুলে দিল, এভাবে জিনিসগুলো করা যায়। এই যে এগুলো দেখলে অনেক সময় বোঝা যায় যে আসলে এআই পুরোটা আসলে হবে না, কারণ সে তার নিজের অনেক কিছু এখানে করেছে। আরেকজন ছিল আরএমজি গার্মেন্টস এর, তো সে ওইখানকার অনেক কিছু লিখেছে, তো তখন বোঝা গিয়েছে যে এআই তো ওগুলো অতটা লিখে দিতে পারবে না। এআই হয়তো একটু পলিশ করে দিয়েছে কিন্তু অতটা হয়তো বা না। ঠিক আছে, ওই যে এই কোশ্চেনে ছিল কিভাবে হেল্প করেছে, তার পার্সোনালিটি কিভাবে তার ওই কাজগুলোকে হেল্প করেছে, ওগুলো নিয়ে সে বলেছে আই অ্যাক্টিভলি লিসেন টু কলিগস, রিজলভ কনফ্লিক্টস, কিভাবে চ্যালেঞ্জ ফেস করেছে এগুলো নিয়ে লিখেছে। যে বলছিলেন যে ওই যে আই দিয়ে লিখেছে কারণ পুরোটা আসলে রিফ্লেক্সিভ, যেহেতু সে নিজের অনেক কাজকে সে ইভালুয়েট করেছে বা নিজের কাজগুলোকে সে ডিফাইন করেছে এবং ওগুলো দেন পরে এটা থিওরিটিক্যালি এটা ডিফাইন করেছে যে আসলে হয়তোবা আমরা বিভিন্ন ভাবে যে রবিনস এটাকে কিভাবে বলেছে বা কোন একজন স্কলার এটাকে কিভাবে ডিফাইন করেছে এভাবে বলেছে। এই আচ্ছা, তারপরটা ছিল ভ্যালুস। ভ্যালুস এর সে তার এই যে ব্যাংক এশিয়ার কাস্টমার ইয়ের বিভিন্ন ইয়ে করে ডিসক্রাইব করেছে, এক্সপ্লেন করেছে। আচ্ছা ভ্যালুজ এর একটা ছিল না যে কনফ্লিক্টস বিটুইন পার্সোনাল ভ্যালুস এন্ড অর্গানাইজেশনাল ভ্যালুস, সে কি লিখেছে দেখেন। কোন একটা জায়গায় বোধহয় ওয়ান অফ দ্য মোস্ট ওয়েল নোন ডিসপুটস ইনভলভ দ্য অ্যাকুরেসি ভার্সেস এফিসিয়েন্সি। I check again and again everything before completing any task and ensured it was accurate since my own meticulousness and values of integrity motivate me to do so. During my internship, I often had to thoroughly check the paperwork. অনেকের এরকম থাকে না, মানে খুব পারফেকশনিস্ট বা তার মনে হচ্ছে যে মিস্টেক হচ্ছে কিনা, সে বারবার জিনিসগুলো ইয়ে করছে। However, the company occasionally showed a higher priority on speed and efficiency to fulfill the service level agreement and internal deadlines. ব্যাংকে যেটা হয় এত প্রেসারে তারা থাকে যে এই অ্যাকুরেসি থেকে এফিসিয়েন্সিটা প্রতি তার অনেক বেশি ফোকাস। The supervisor pushed for speedier processing on many occasions, which meant deleting procedures of unnecessary verification. কিন্তু সে আবার নিজে খুবই অ্যাকুরেসির দিকে তার ফোকাস বেশি, বা সে খুব অ্যাকুরেট হতে চায়, কিন্তু
ব্যাংকে যেটা আছে সে ওটা নিয়ে একটু হয়তোবা তার একটা এক ধরনের প্রেশার বা ওইটা ম্যাচ করছিল না, এফিসিয়েন্সি বেশি করতে হবে। কিন্তু তার নিজের ইয়ে যদি হয়, সে আসলে খুব অ্যাকুরেট কাজ করতে চায়, এরকম একটা ইয়ে সে লিখেছে। রেফারেন্সটা এই যে একদম ও অ্যালফাবেটিক অর্ডারে সে করে নাই। অ্যালফাবেটিক অর্ডার হলে আরো ভালো হতো। এটা আগে আসবে। ঠিক আছে? ওইভাবে। 61% তার আগের অ্যাসাইনমেন্টটা কিন্তু 0% ছিল। এটা 61% আর 41% হচ্ছে গিয়ে এআই জেনারেটেড আর 20% হচ্ছে গিয়ে প্যারাফ্রেজ করেছে। তারাও মার্কস পেয়েছে। তারা মোটামুটি ভালো মার্কস পেয়েছে। 50 নিচে থাকলেই আমি আসলে খুবই হ্যাপি। এই যে পুরোটা কপি পেস্ট করেছে তো ওটা আবার ধরেছে। এআই সে আবার অ্যাবস্ট্রাক্ট লিখেছে। আচ্ছা, টেবল অফ কন্টেন্টস দেন এই এগুলো, আচ্ছা এগুলোর ভাগ আছে যে আসলে কোনগুলো ইয়ে করবো। এগুলো সম্ভবত সে নিজে দিয়েছে, এগুলো প্যারাফ্রেজের মধ্যে কালার গুলো দিয়ে এটা ইয়ে করা হয়, রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স, রিয়েল লাইফ এক্সাম্পল। সে হয়তো বা ফ্রেশার ছিল যে তার গ্রুপ ওয়ার্ক নিয়ে সে তার একটা এক্সপেরিয়েন্স এখানে শেয়ার করেছে বিজনেস ম্যানেজমেন্ট ক্লাসের। তার কোনো প্রেজেন্টেশন নিয়ে এবং ওই যে গ্রুপে কাজ করা নিয়ে এভাবে কোনো কিছু হয়তো বা সে লিখেছে এখানে। টিম মেম্বারদের কথা লিখেছে, কিভাবে আসলে ওইটা ওয়ার্ক, এই চ্যাপ্টারটা আমি পড়াইনি এখনো। ও না, সরি, এটা তো পার্সোনালিটি নিয়ে লিখেছে। এগ্রিয়েবলনেস, কোন একটা এক্সপেরিয়েন্স মাঝখানে শেয়ার করেছে, সে সুন্দর করে করেছে। আর অন্যরা যেটা হয়তো বা ভিতরে এক্সপ্লেন করেছে, সে আবার আলাদা করে রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স লিখে আবার একটা এক্সপেরিয়েন্স সে শেয়ার করেছে, নিজের এক্সপেরিয়েন্স গুলো। এই যে এটা বলছিলাম, তো আই ডোন্ট কন্ট্রোল দেম, এভাবে না বলে আই ডু নট। হ্যাঁ, এই কন্ট্রাকশন গুলো ইউজ না করা ভালো ফর্মাল অ্যাসাইনমেন্টে। এই যে রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স সে শেয়ার করেছে। আচ্ছা, এই যে এখানে টেবিল অফ কন্টেন্টস আসলে একবারে বলেই ভালো। সে আবার পুরো দুটো অ্যাসাইনমেন্ট হিসেবে সে করেছে। ওটা না হয় একটা অ্যাসাইনমেন্টই হতে পারতো। টেবিল অফ কন্টেন্টস একদম প্রথমে হয়ে গেলেই ভালো হতো। ওই যে সে আবার সিচুয়েশনটা একটু আগে যেটা বলছে হ্যালো ইফেক্ট, সম্ভবত এটা নিয়ে লিখেছে। হ্যাঁ, এটা আসলে হর্ন ইফেক্ট। আচ্ছা, ম্যাম দুইটা অ্যাসাইনমেন্ট সেপারেট হবে না? না না না, হ্যাঁ, দুইটা মিলে একটা অ্যাসাইনমেন্ট, দুইটা টপিক নিয়ে একটা অ্যাসাইনমেন্ট। এইটা যার অ্যাসাইনমেন্টটা দেখাচ্ছি সে কি করেছে, সে দুটাকে আলাদা আলাদা করে অ্যাসাইনমেন্ট করে টেবিল অফ কন্টেন্টস করে সে করেছে না, দুটো মিলে একটা অ্যাসাইনমেন্ট। প্রথমে টাইটেল পেজ, হ্যাঁ দুটো টাইটেল পেজ, টেবিল অফ কন্টেন্টস, দেন টপিক 1, দেন টপিক 2 রেফারেন্স। ঠিক আছে, সে আবার ইয়ে করেছে কি, দ্য প্রজেক্ট ওয়াজ কমপ্লেক্স। আচ্ছা, এটা আগে কোন একটা সে ওইটা নিয়ে বলে আসছিল, এখান থেকে আমি একটু পড়ি। আওয়ার টিম রিসিভড আ নিউ মেম্বার আরিফ লেট ইন দ্য সেমিস্টার। সে ইউনিভার্সিটির কোন একটা এক্সপেরিয়েন্স সে শেয়ার করছে। আচ্ছা, তার ওই যে আমরা পারসেপশন নিয়ে চ্যাপ্টারটা আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পড়াবো। তো ওখানে ছিল এরকম যে আরিফকে দেখে তার আসলে খুব ভালো মনে হয় না, এবং whereas Arif had been a very active presence in campus politics and was seldom seen during regular lecture times, often arriving late or leaving early, তার মনে হয়েছে যে আরিফ আসলে অতটা সিরিয়াস না পড়াশোনায়। হ্যাঁ, কারণ সে ওই যে লেটই, and I had already formed this unfair stereotype, এবং সে খুবই মানে অগোছালো এবং ক্লাসে অনেক সময় আর হতো না। ওইটুকু দেখে তার মনে হয়েছে যে আরিফ হচ্ছে গিয়ে লো এফোর্ট অ্যান্ড হাই ড্রামা স্টুডেন্ট। এই যে সে কিভাবে তাকে করেছে, এবং আসলে এটা হ্যালো ইফেক্ট না, এটা হর্ন ইফেক্ট হবে। মাই সিঙ্গেল ইনিশিয়াল ইন্টারাকশন উইথ আরিফ ওয়াজ আ প্ল্যানিং মিটিং ওয়ার হি ওর ক্যাজুয়াল, মানে তাকে দেখে মনে হয়েছে যে আসলে আরিফ অত ইয়ে না, কিন্তু আরিফ পরে আসলে খুব ভালো, পড়াশোনায় সে ভালো ছিল, ওরকম সে বোধহয় লিখেছে, আর পড়াশোনায় ভালো ছিল এবং অ্যাসাইনমেন্ট সে ওই জিনিসগুলো খুবই সিরিয়াসলি করেছিল। কিন্তু প্রথমে যে আরিফকে দেখে একটা তার যে পারসেপশন ছিল আরিফের প্রতি, যে আরিফ হচ্ছে গিয়ে লো এফোর্ট হাই ড্রামা স্টুডেন্ট টাইপের, বা সে খুবই অতটা সিরিয়াস না। তো এটা আসলে এক ধরনের হর্ন ইফেক্ট, যে একটা ক্যারেক্টারিস্টিক্স দেখে তার মনে হয়েছে যে তাকে পুরো একটা মানুষকে সে বিচার করেছে, এবং এটা আসলে তার এটা নিয়ে লিখেছে আর কি। ঠিক আছে,
বা আরেকজন স্টুডেন্ট এরকম লিখেছিল যে অফিসে এরকম খেলা হচ্ছিল, কি জানি ফুটবলের কোন একটা ইয়ে হচ্ছিল, পরে তাদের যে ফিমেল কলিগ ছিল সে আবার কি যেন বলেছে, তো অন্যরা বলেছে ওমা তুমি ফুটবল খেলা জানো। তো এটা নিয়ে আবার ইয়ে হয়েছে, মানে ওদের মধ্যে অনেক আর্গুমেন্ট হয়েছে যে ওরা মনে করেছে মেয়েরা তো আসলে ফুটবল খেলা, এটা একদম স্টেরিওটাইপ, মেয়েরা তো ফুটবল এত জানে না। তো এই যে তাদের মনে হয়েছিল যে ও কিভাবে এতটুকু এত কিছু জানে, যে ওই যে কোন একটা গ্রুপে বিলং করে ওই গ্রুপের কেউ, গ্রুপকে দিয়ে আসলে একটা মানুষকে জাজ করে ফেলা যে অমুক ডিস্ট্রিক্টের মানুষ খুব ভালো, অমুক ডিস্ট্রিক্ট খুব খারাপ, হ্যাঁ অমুক মেয়েরা খেলা পছন্দ করে না। কেউ তো আসলে করতে পারে, ওই যে কোন সে যে গ্রুপে বিলং করে সেই গ্রুপ ধরে আমরা হয়তো বা তাকে জাজ করি, আমাদের জাজমেন্টে ভুল থাকতে পারে, আমাদের বা এগুলো এক ধরনের বায়াসনেস, ঠিক আছে, বা মিস্টেক্স ওরকম হতে পারে আমাদের ডিসিশন মেকিং। তো ওই কথাটা লিখেছে যে ওই যে সে আরিফকে নিয়ে লিখেছে এবং আরিফকে দেখে তার কি মনে হয়েছিল এবং এটা যে এক ধরনের বায়াসনেস তার কি মনে ছিল, কিন্তু পরে দেখা গেছে আরিফ আসলে ওইরকম না, আরিফ খুবই অ্যাটেন্টিভ, ওইরকম সে লিখেছে পরে। হুম, এই তো সে তার পার্সোনাল, এই যে মাই ইনিশিয়াল পারসেপশন রুটেড ইন স্টেরিওটাইপিং অ্যান্ড দ্য হেলো ইফেক্টস, এটা হর্ন ইফেক্ট আসলে, হর্ন ইফেক্ট লেড মি টু আন্ডার ইউটিলাইজ অ্যান্ড ইনভ্যালুয়েবল রিসোর্সেস। এই যে তাকে যেভাবে করেছে কিন্তু আসলে আরিফ ওরকম ছিল না। হুম, এবং তার এই এটা হয়েছে, এটা এক ধরনের স্টেরিওটাইপ এবং সেটাকে বলেছে, কিন্তু এই যে আমার ইনিশিয়াল পারসেপশন এক ধরনের স্টেরিওটাইপ ভাবনা আমার। এই ঠিক আছে, এই মোটামুটি সে আবার ইয়ে দেয় নাই, ওইভাবে রেফারেন্স দেয় নাই। এই আপনাদের কারোর কোনো কোয়েশ্চেন থাকলে এখন বলতে পারেন। ওগুলোকে দেখিয়েছে মোটামুটি। কারোর কি কোনো কোয়েশ্চেন আছে অ্যাসাইনমেন্টের ব্যাপারে? জি না ম্যাম। আচ্ছা, ওই যেটা বলছিলাম যে আপনাদের যে যেখানে জব করেন যদি জবের কোনো এক্সপেরিয়েন্স আনেন, অবশ্যই ওই দিকটাও দেখতে হবে আপনি কোথায় জব করেন। কোনোভাবেই এমন কোনো কিছু ডিসক্লোজ করা উচিত না যেটা আসলে, বা কোনো মানুষের বেলায় এটা উচিত না। কারো নাম দিয়ে যদি লিখতে হয় অবশ্যই সুডোনেম ইউজ করবেন আপনি। হয়তো আগের কোনো ওই যে অনেকে ভালো করে লিখেছে, কিন্তু আসলে এগুলো আমাদের মেনটেন করা উচিত। ইউনিভার্সিটিতে, অফিসের যে কোনো জায়গায় এই প্রাইভেসি গুলো বা আসলে ইথিক্স এর ব্যাপার এগুলো আসে, ইথিক্যাল যে ব্যাপারগুলো আছে ওগুলো মেনটেন করা উচিত। নাম যদি ইউজ করতে হয় অবশ্যই সুডো নেম ইউজ করা উচিত, কোনো ফ্রেন্ডের বা রিলেটিভস বা আমার কাজের জায়গা, ঠিক আছে। এবং মোটামুটি অ্যাসাইনমেন্টটা হচ্ছে নিজেকে ইভালুয়েট করা, ঠিক আছে, এবং নিজেকে ক্রিটিক্যালি এক্সামিন করা ওই জায়গাটায়। এই আর সবগুলো তো আমি পড়াই নাই, যেটা বলছিলাম মোটামুটি এখানে 6টা টপিক আছে। প্রথম 3টা থেকে একটা আস্তে আস্তে শুরু করতে পারেন, কারণ যদি আপনাকে বলি আসলে 1500 ওয়ার্ডস আসলে লিখতে গেলে অনেক ওয়ার্ডস, গুছিয়ে লিখতে গেলে অবশ্যই অনেক ওয়ার্ডস। হুম, ওইটার জন্য একটু টাইম লাগবে। যেহেতু অ্যাসাইনমেন্টের একটা ডেট তো দিয়েছি এপ্রিলের 4, যারা ওই ডেটে সাবমিট করতে পারবেন না তারপরের দের জন্য আরেকটা ডেট ফিক্স করব, কিন্তু পরে গেলে কিন্তু আপনার মার্কস আবার কাটা যাবে, ঠিক আছে, মানে সেকেন্ড অ্যাটেম্পটে যারা দিবেন আই উইল ডিডাক্ট দ্য অ্যাসাইনমেন্ট মার্কস, ঠিক আছে, ফুল না, পার্শিয়ালি মার্কস কাটা যাবে। সুতরাং 4 তারিখে আমি গুগল ক্লাসরুম ওটা ক্রিয়েট করে দেবো, যারা আগে দিতে পারবে তারা তো দিতেই পারবেন। তবে অবশ্যই আমি গ্রুপ বিহেভিয়ার যেগুলো আছে, গ্রুপ চ্যাপ্টারটা যেটা আছে সেটা পড়ানোর পরে। আর কেউ যদি মনে করেন ওই টাইমে আমি খুবই বিজি থাকবো, অফিস ফ্যামিলি সব এনে অ্যাসাইনমেন্ট আমি আসলে এখনই করে ফেললে ভালো হয়, তাহলে 3টা থেকে চুজ করতে পারবেন, ঠিক আছে। আর কারো কিছু জানার আছে অ্যাসাইনমেন্ট নিয়ে? অবশ্যই বইটা পড়তে হবে এবং চ্যাট জিপিটি থেকে হেল্প নেন, কোনো সমস্যা নাই, কিন্তু আহ, একদম চ্যাট জিপিটি কে এক্সপ্লেন করতে, ওই যে অনেক অনেক স্টোরি আমি যখন পড়তে থাকি তখন কিন্তু বোঝা যায় যে বসুন্ধরার এটা যে লিখেছে তার মোবাইল কেনার একটা এক্সপেরিয়েন্স, সুতরাং ওইটা চ্যাট জিপিটি ওভাবে লিখে দেওয়ার কথা না। বা ইউনিভার্সিটিতে অ্যাসাইনমেন্ট করার সময় আরেকটা ইয়ে পেয়েছিলাম, বা ওই যে অফিসে খেলা দেখা, স্টেরিওটাইপিং এর একটা এক্সাম্পল দিয়েছে, ওগুলো আসলে চট করে চ্যাট জিপিটি করতে পারার কথা না, ঠিক আছে। তো আপনারা আপনাদের কাজ হচ্ছে এখন ওরকম স্টোরি গুলো খুঁজে বের করা যেটা এখন পর্যন্ত আপনার সাথে ম্যাচ করেছে,
3টা টপিকের মধ্যে অন্তত একটা নিয়ে অন্তত একটু লেখা শুরু করা। ইন্টারেস্টিং কোনো টপিক আপনি রিলেট করতে পারেন কিনা। এই। আর কার কি কোয়েশ্চেন আছে বলেন। কারো কোনো কোয়েশ্চেন নাই? যে শুরু করেন আর যদি প্রবলেম এটা তো টাইম আছে আর অন্তত 2 মাস নাই আর একটু কম আছে। শুরু করেন। তাহলে শুরু করলে যদি মনে হয় যে আমাকে যদি ক্লাসে কেউ একটু দেখাতে চায়, প্রিন্ট করার দরকার নেই। মোবাইল বা ল্যাপটপ যদি থাকে দেখাতে যদি চান তাহলে আমি ওখান থেকে একটু দেখতে পারি। আর যেটা বলছিলাম যে ওই যে সুজন ল্যাবে সুজন আছে, সুজনকে বললে হয়তোবা সে চেক করে দিতেও পারে আপনাদের ফাইনালটা যদি আপনি আ আমাকে সাবমিট করার আগে ইয়ে করতে চান। তাহলে আপনারা ওই টার্নিটি রিপোর্টটা আমাকে দিতে পারেন। পিডিএফ যেটা দেখালাম সেটাই আমাকে আপলোড করতে পারবেন Google Classroom এ। আর আমি হার্ড কপি নেব না। জাস্ট Google Classroom এ করে দিলে আমি ওখান থেকেই ফিডব্যাক দিব। ঠিক আছে? আর কারোর কি কোনো কোয়েশ্চেন আছে? তাহলে আমরা এখানে শেষ করি। আমাদের নেক্সট ক্লাসটা তো মনে হয় না নেক্সট ক্লাসটা হবে না। নেক্সট ক্লাসটা হচ্ছে ২১শে ফেব্রুয়ারির বন্ধ থাকবে। তারপরে অ্যাসাইনমেন্টটা শুরু করেন। আর সেকেন্ড মিডের তো ডেট দেয়া আছে ওইভাবে। তো আমাদের ভ্যালুস আমরা ইনশাআল্লাহ ওইটুকু শেষ হয়ে যাবে ততদিনেই। ঠিক আছে? তাহলে আজকে এখানে শেষ করি। কারোর যদি কোনো ইয়ে থাকে, কোয়েরি থাকে বা ইয়ে থাকে মেইলও করতে পারেন আমাকে। আমি মেইলেও রিপ্লাই দেই। ঠিক আছে? ওকে।